প্রিয় দর্শক, USANewsOnline.com এর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াত হোসেন সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 518তম পর্ব। এরপর প্রতিটি যুক্তরাষ্ট্র প্রবাসী রিয়েল এস্টেট সেলসম্যান, লাইসেন্স রিয়েল এস্টেট সেলসপারসন কামরুজ্জামান বাচ্চু। কামরুল, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ আমাকে আপনার এই জনপ্রিয় এই যে অনলাইন টেলিভিশনে আমাকে আমন্ত্রণ করার জন্য। দর্শক, আমাদের অতিথি কামরুজ্জামান বাচ্চু যুক্তরাষ্ট্র প্রবাসী, দীর্ঘদিন তিনি এই পেশায় সম্পৃক্ত। তিনি সেঞ্চুরি 21 আমেরিকান হোমসের লাইসেন্সড সেলসপারসন হিসাবে কাজ করছেন এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবেও তার পরিচিতি রয়েছে। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, করোনাকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয়, ভাড়া ইত্যাদি বিষয় নিয়ে আমরা কথা বলবো। ইনভেস্টমেন্ট ক্লুজার্স এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা জানবো আমাদের কাছ থেকে। প্রথমে বাচ্চু ভাই, আমরা যে বিষয়টা দিয়ে শুরু করবো, আপনি যদি একটা ওভারঅল একটা ধারণা দেন। করোনাকালে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে পুরো বিশ্বেই এখন করোনা বিপর্যস্ত। এর মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত হয়, সবচেয়ে বেশি মানুষ যুক্তরাষ্ট্রে মারা যায়। যুক্তরাষ্ট্রের মধ্যে আবার নিউ ইয়র্কে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যুবরণ করে। সেই বিষয়টা এখন বাড়ি যে বিষয়, বাড়ি ক্রয় বিক্রয় এবং ভাড়ার বিষয়টা যদি আপনি সার্বিকভাবে একটু আমাদের সংক্ষিপ্ত ধারণা দেন। আসলে নিউ ইয়র্কে তো বলা হয় ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। করোনায় সমস্ত পৃথিবী এখন আক্রান্ত, পর্যদস্ত। তো নিউ ইয়র্কও এর ব্যতিক্রম না। তারপরও অন্যান্য সিটি অন্যান্য দেশ থেকে একটু আলাদা। এখানে করোনার কারণে এই প্যান্ডেমিক সময় অনেক কন্ট্রাক্ট যারা করেছিল, ধরেন প্রায়র অফ প্যান্ডেমিক, তো ম্যাক্সিমাম কন্ট্রাক্টগুলি ক্যান্সেল হয়েছে। কারণ হয়তো অনেকের জব ছিল, প্যান্ডেমিক হওয়ার সাথে সাথে অনেকের জব থেকে লে অফ হয়েছে, লাইক হোটেল, রেস্টুরেন্ট, তারপর আরো যেসব বেশি এফেক্টেড হয়েছে আর কি। তো আমারই একটা কন্ট্রাক্ট ক্যান্সেল হয়েছে, বিকজ কন্ট্রাক্ট সাইন করার কয়েকদিন পরই উনি গ্র্যান্ড হায়াত হোটেল থেকে লে অফ পেয়েছেন। সো ওই ভদ্রলোক আর বাড়ি কিনতে পারেন নাই। কারণ লোন পাওয়ার একটা প্রিকন্ডিশন হয়েছে আপনার জব থাকতে হবে, মানে আপনি যে মান্থলি মর্টগেজটা পে করবেন এর একটা গ্যারান্টি থাকতে হবে। সো যারা ফুল ডগ, আই মিন W2 তে ইনকাম, তাদের এই রিসেন্ট পে স্ট্যাপগুলি দেখে। তো যদি কেউ কোনো কারণে জব হারায়, তার লোন সম্ভব হয় না। তো মোস্ট অফ দ্য কন্ট্রাক্ট গুলি প্যান্ডেমিকের কারণে ক্যান্সেল হয়েছে। কিন্তু আবার প্যান্ডেমিকের সময় বাড়ির প্রাইস একটু কম ছিল, কিন্তু প্যান্ডেমিক যখন একটু ভালোর দিকে গেছে, এরপর আবার প্রাইস একটু জাম্প করেছে, লাইক 50,000 এর মতো। কারণ যেসব বায়ার তারা রেডি, তারা তো কিনতে পারে না, কিন্তু প্যান্ডেমিকের পরে ওনরা আবার মানে এই কন্ট্রাক্ট গুলি এই করেছে। তবে মার্কেট অলমোস্ট সেম। প্যান্ডেমিকের সময়টা একটু খারাপ ছিল, কিন্তু ভাড়ার ক্ষেত্রে মার্কেটটা একটু মানে লো আছে এখন। কারণ প্যান্ডেমিকের সময় মনে করেন ভাড়া 1-2 হয়ে যেত, কিন্তু প্যান্ডেমিকের কারণে অনেকের জব নাই এবং ম্যাক্সিমাম যারা ল্যান্ডলর্ড তারা দেখতে চায় তার প্রুফ অফ ইনকাম, মানে রিসেন্ট পে স্ট্যাপ। যেহেতু প্যান্ডেমিক এর কারণে অনেকের জব নাই, অনেকেই তো প্রুফ অফ ইনকাম দেখাতে পারে না, রিসেন্ট কোনো পে স্ট্যাপ দেখাতে পারে না, যার কারণে ভাড়া নিতে অনেকেরই সমস্যা হচ্ছে, আর ভাড়া দিতেও অনেকের সমস্যা হচ্ছে। কারণ একজন ল্যান্ডলর্ড মনে করে তার বাসা যদি 2 মাস খালি থাকুক, কিন্তু কোনো প্রুফ ছাড়া, প্রুফ অফ ইনকাম ছাড়া দিলে যদি লং টাইম এসে ভাড়া না পায়, এসবের কারণে এখন বাসা ভাড়া আগের চেয়ে একটু কম, $100-200, বাট ভাড়া খুব কম হচ্ছে আর কি, সময় নিচ্ছে। তবে এখন যারা যারা আবার জয়েন করছে কাজে, এখন আবার তারা পাচ্ছে, এবং যারা যারা মনে করেন কন্ট্রাক্ট ক্যান্সেল হয়েছিল তারা আবার কিনতে পারবে, কারণ ব্যাংক দেখবে আপনার রিসেন্ট জব মানে ইনকাম আছে কিনা। তো যদিও মানে আমেরিকার অন্য অন্য স্টেট নিউ ইয়র্কের মতো না, নিউ ইয়র্কের মানুষ কম কিছু একটা করে খেতে পারে। আর এই বছর যেটা হয়েছে, ইউএস গভর্নমেন্ট
স্টেট গভর্নমেন্ট বিভিন্ন ভাবে যে মানুষকে আনএমপ্লয়মেন্ট বেনিফিট দিয়েছে, তো মানুষের মধ্যে ওই রকম নাই, মানে হাহাকার নাই। তারপর কিছু কিছু আছে নন প্রফিট অর্গানাইজেশন, তারা মানুষকে ফুড, মাস্ক, স্যানিটাইজার বিভিন্ন কিছু বিতরণ করছে। তো তারপরও মানে একটু সবকিছু মিলে একটু খারাপ আর কি আমার মানে থেকে আমার যে অভিজ্ঞতা করোনার সময়টা আর কি, মানে করোনা ক্রয় উত্তর বিক্রয় ভাড়া সবকিছুর মধ্যে একটা পরিবর্তন আসছে, একটু পরিবর্তন আসছে। কারণ মনে করেন অনেকেই আগে রেডি কোয়ালিফাইড ছিল টু বাই, কিন্তু যখন সে এমপ্লয়েড হয়ে গেছে অথবা আনএমপ্লয়মেন্ট বেনিফিট খেয়েছে, তারা কিন্তু আর বাড়ি কিনতে পারতেছে না। কারণ ব্যাংক এটাকে একটা নেগেটিভ ভাবে দেখছে যে 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 ক্লায়েন্ট আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিয়েছে সে কিভাবে মর্টগেজ পেমেন্ট দিবে, তারা কিনতে পারবে না আনটিল তারা জবে জয়েন করার 1 মাস পরে ছাড়া। ধরেন এটা একটা বিগ প্রবলেম। ধরেন প্যান্ডেমিকের আগে একজনে ধরেন উইকলি ইনকাম করতো $1000 বা $1200, এখন যদি সে $300, ইজ নট এনাফ মানি মানে একটা বাড়ি কেনার জন্য। তো লে অফ বা মনে করেন কম আওয়ারে জবে বাড়ি কেনা ভেরি টাফ। কিন্তু কিছু কিছু জব যেমন সিটি জব আছে, পিডি, তারপর এমটিএ বা পোস্ট অফিস বা ওই ধরনের জবে যারা আছে তাদের তো লে অফ অনেকে নেয় নাই, ওনারা অবশ্য কোয়ালিফাইড। মোট কথা হচ্ছে যাদের জব আছে বা আনএমপ্লয়মেন্ট বেনিফিট নেয় নাই তারা বাড়ি কিনতে পারবে। এছাড়াও আরেকটা আছে, ওটাকে এটা ব্যাংকের একটা প্রোডাক্ট মর্টগেজ, ওটাকে বলে নো ইনকাম চেক। মনে করেন যাদের ইনকাম নাই অথবা যারা আনএমপ্লয়মেন্ট নিয়েছে তাদের ক্রেডিট মোটামুটি যদি ভালো থাকে লাইক 650+, তাহলে তারা যদি মনে করেন কিছু কিছু ব্যাংক ধরেন 25% থেকে 35 বা 20 থেকে 35 ডাউন দেয়, তাহলে তাদের ইনকাম বা আর জব দরকার হয় না, নো ইনকাম চেকে তখন তারা লোন পেতে পারে। তো আমাদের যেহেতু আমাদের এই জেনারেশনকে বলা হয় মিলেনিয়াম জেনারেশন, সো একজন মানুষ ইচ্ছা করলে বাড়ি কিনতে পারে, কিন্তু মেইন প্রবলেম হচ্ছে বাঙালি আমাদের কমিউনিটির মানুষগুলি বাড়ি কেনার জন্য নিজেকে যে তৈরি করা, এই বিষয়টা অনেকে জানে না। আপনি যে একটা, এটা তো আমেরিকান ড্রিম, আমেরিকান একটা স্বপ্ন যে একটা বাড়ি কেনা। তো আমেরিকানদের জন্য আমেরিকান ড্রিম, তো আমরা তো আমেরিকান, আমাদের জন্য তো আরো বেশি মানে একটা টাফ। বাট একজন মানুষকে যতটা এডুকেটেড হয়, নিজেকে প্রিপেয়ার করতে হয়, সেটা আমরা অতটা প্রিপেয়ার্ড না। কারণ মনে হইলো একটা বাড়ি কিনবো, দেখা শুরু করি, কিন্তু আমি কতটা কোয়ালিফাইড, আমার ক্রিয়া প্রবল হবে কিনা, আমি ধরেন বাড়ি কিনতে পারবো একটা 5 লাখ টাকায়, কিন্তু আমি বাড়ি দেখতে চাই একটা 1.5 মিলিয়নে। কিন্তু 1.5 মিলিয়ন বাড়ি কিনতে হলে আমার যে ডাউন পেমেন্ট, আমার যে জব দরকার বা আমার সেটা নাই। এবং এই কারণে অনেকে ধরেন আমার এবিলিটি আছে, আমি $500,000 বাড়ি কিনতে পারবো, কিন্তু আমি যদি এখন $1.5 মিলিয়ন বা আমার পরিবার কেউ কিনতে চায়, আমি কোনোটাই করতে পারবো না। তখন হয় কি জানেন, 5 বছর পরে আবার রিগ্রেট করবে যে আরে আমি যদি ওই 5 লাখ টাকা ওই বাড়িটা কিনতাম, আজকে ওটার দাম 1 মিলিয়ন। এখানেই যারা ভালো করছে মনে করেন বাড়ি কিনে ফেলছে নো ম্যাটার হোয়াট। সবসময় মনে হয়েছে বাড়ির দাম এখন হাই, আবার ইলেকশনের পরে বাড়ির দাম কমে যাবে। অনেক মানে প্রফেসি করে আমাদের কমিউনিটির লোকজন যে ইলেকশনের পরে দাম কমে যাচ্ছে, এখন কেন কিনলে। মানে এসব যারা করে তারা নিজেরাও অনেকে বাড়ি কিনে নেয় বা আরেকজনকেও কিনতে দেয় না। কিন্তু এখন আপনারা দেখবেন নিউ ইয়র্ক সিটিতে যে রেন্ট ভেরি ভেরি হাই। ধরেন আমি 2004-এ রিয়েল এস্টেট লাইসেন্স পেয়ে আমি জ্যাকসন হিলে একটা লিস্টিং পেয়েছিলাম 3টা বাড়ি। তো ওখানে আমি $1 মিলিয়ন বাড়ি ছিল ব্র্যান্ড নিউ, লাইক 1.3 মিলিয়ন আমার লিস্টিং, বাসা ছিল 73-এ 41-এ ব্র্যান্ড নিউ। তো ওই বাড়ি কেউ কিনলে তখন 11 লাখের মর্টগেজ কম হইলো তার 11,000 12,000 আসতো, কিন্তু রেন্ট হয়তো 2-3 ফ্লোরে আসতো 6,000 আর বড় জোর। আর এই মর্টগেজ আসতো 11,000, তো ওনার লস ছিল 5,000। আর এখন আপনি দেখবেন তখন ইন্টারেস্ট রেট ধরেন এভারেজ 10, মানে বড় ছোট দুইটা লোন মিলে। আর এখন দেখবেন 4%, তো 4% 1 মিলিয়নের মর্টগেজ আসবে 4,000,
আর ভাড়া পাবে মানে কম হইলো 8,000। এখন বাড়ি কেনার একটা অ্যাডভান্টেজ হচ্ছে আগের 15 ইয়ার্স এর চেয়ে এখন ভাড়া ডাবল আর মর্টগেজ রেট হাফ। এজন্য যাদের এবিলিটি আছে তারা এখন বাড়ি কেনার সঠিক সময়। মানে আমেরিকার ইতিহাস এখন যে প্যান্ডামিকের কারণে কমছে এরকম বিষয়। হ্যাঁ, প্যান্ডামিকের আগে কম ছিল, প্যান্ডামিকের কারণে আরো কমাই দিছে রেট, মনে করেন প্রায় 1% এর মতো। তো এটা তো আমেরিকার ইতিহাসে খুবই রেয়ার যে এখন ধরেন কিছু কিছু লোন মানে 2.8 থেকে শুরু হয়। তো ওটার জন্য অবশ্য কোয়ালিফাইড হতে হয়। তো মোস্ট অফ দ্য লোন অ্যারাউন্ড 4 অ্যাপ্রক্সিমেট। তো দেখা গেছে সেটা তো মানে কল্পনা অতীত যে এত কম রেট, খুবই রেয়ার। ধরেন 1978 এ ইন্টারেস্ট রেট ছিল 18%, এরকম। তো 83 সালেও এরকম ছিল ধরেন 13.5। তো এরকম এখন আমরা 4 পয়েন্ট, তো অনেক অনেক লো। তখনকার মনে হতো 2 লাখ টাকার বাড়ি কিনলে যে মর্টগেজ এখন 1 মিলিয়ন সেম মর্টগেজ। তো মানে কখনোই আমেরিকায় বাড়ি কেনা খুব ইজি ছিল না। যারাই কিনেছে তারা ভেরি অ্যাগ্রেসিভ এবং ডিটারমাইন এবং তারা অ্যাগ্রেসিভ হতে হবে। কারণ কিছু লোক আছে বছরের পর বছর, যুগের পর যুগ বাড়ি দেখে, কোনোদিন কিনতেও পারে না, পছন্দও হয় না। বাড়ি আপনার কিনে ফেলতে হবে। কারণ আপনারা জানেন অ্যাস্টোরিয়া ধরেন 20 ইয়ার্স অ্যাগো যে বাড়ি ছিল $2 লাখ, এখন সেটার দাম প্রায় 2 মিলিয়ন। তো যেসব বাঙালি বাড়ি কিনছে অ্যাস্টোরিয়া, লং আইল্যান্ড সিটি, ইভেন ব্রুকলিন, স্টাইভেসন, ওইসব জায়গায় আমরা হার্ডের বাড়ি দেখাইতাম। তো দেখা যাচ্ছে 3 ফ্যামিলি বাড়ি 3,70,000, এখন ওইসব বাড়ির দাম 2 মিলিয়ন। কিন্তু বাড়ি এখন আপনি দেখেন একসময় এই পৃথিবীটা ডিভাইডেড ছিল 2টা ব্লক, একটা আমেরিকা, একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরে পৃথিবীর সব মানুষের ডেস্টিনেশন এখন হচ্ছে আমেরিকা। এখন অন্য কোনো ডেস্টিনেশন নাই। তার প্রথম হচ্ছে নিউ ইয়র্ক। এমন কোন দেশের বিলিনিয়ার পাবেন না যে নিউ ইয়র্কে তাদের সেকেন্ড হোম নাই। যাদের বিলিনিয়ার তারা ম্যানহাটনে কিনে, আর এর পরে যারা মিলেনিয়ার তারা কুইন্স বা অন্য জায়গায়। তো এই জন্য আমেরিকার অন্য অঞ্চল থেকে নিউ ইয়র্ক একটু স্পেশাল, কারণ এখানে আপনার বিভিন্ন কিছু করতে পারে মানুষ, একটা না কাজ পায় এবং বাসা ভাড়াও হাই, যার কারণে এখানে বাড়ি কিনলে আপনার ধরেন একটা বেসমেন্ট বা একটা ইউনিট যদি কেউ ভাড়া দেয় 2 ফ্যামিলি বাড়িতে, এখনকার যে সিনারিও তাতে একজন হোম বায়ার ফ্রি থাকতে পারে। সম্প্রতি আমি একবারই কন্ট্রাক্ট সাইন করেছি, ইনশাআল্লাহ ভেরি সুন ক্লোজ হবে জ্যামাইকায়, 2 ফ্যামিলি 850। তো ওনার একটা আছে 3 বেডরুম আর একটা 2 বেডরুম একটা বেসমেন্ট। তো উনি যখন 3 বেডরুমে থাকে, বেসমেন্টে 1500 আর 2 বেডরুমে 2200, তো ওনার মর্টগেজ এর বেশি আসবে না, 3500। কিন্তু উনি কিন্তু একটা ইউনিটে ফ্রি থাকতে পারবে অনলি $100,000 মতো ইনভেস্ট করে। এই $100,000 ইনভেস্ট করে যদি মাসে $3,000 বাসা ভাড়া ফ্রি থাকা যায়, তো মানে এটা অনেক ভালো একটা ইনভেস্টমেন্ট বাড়িতে। আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন যে বাঙালি কমিউনিটির লোকজন তৈরি হতে চায় না, এই বিষয়টা আসলে কি বুঝতে চাচ্ছেন? এটা এই ব্যাড এলিমেন্টস গুলি আমাদের মেইন ল্যান্ড থেকে আমরা ইম্পোর্ট করেছি। কারণ কি, বাংলাদেশে দেখবেন একজন মানুষ যদি অসুস্থ হয়, সে সরাসরি ডাক্তারের শরণাপন্ন হয় না। মানে ওর কাছে জিজ্ঞেস করে আমার এটা হয়েছে, কি খাবো, তো ও আবার একটা ঔষধ বলে দেয়, ফার্মাসি থেকে নিয়ে আসে, কোনো প্রেসক্রিপশনও লাগে না। তো এই যে মানে যার যে কাজ সে বাংলাদেশে করে না, কারণ সারা জীবন একজনে পড়ছে, সে সায়েন্স বিসিএস দিয়ে সে ম্যাজিস্ট্রেট হলো, আবার যে ল পড়ছে সে গেল অ্যাকাউন্টিং বা অন্য বিষয়ে। তো এইসব কারণে, কারণ আমরা ধরেন কেউ একজন বাড়ি কিনবে, সে জিজ্ঞেস করে ধরেন ওই পান বিক্রি করে তার কাছে, বা ওই চা বিক্রি করে একজন রিয়েল এস্টেট প্রফেশনাল বা একজন মর্টগেজ ব্যাংকার, ওদের কাছে যায় না। যার কারণে সে জানে না যে মানে কি করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে অনেকের ইনকাম আসছে কিন্তু ক্রেডিট ভালো না, মানে সে জানেই না তার ক্রেডিটের কি অবস্থা। হয়তো একটা দুইটা পেমেন্ট ক্রেডিট কার্ডে দেয় নাই, ডিসপুট ছিল, কিন্তু ওনার ক্রেডিট একেবারে মানে লো হয়ে আসে। তো ইনকাম ভালো, ধরেন 1,20,000, যখন মর্টগেজের জন্য অ্যাপ্লাই করলো বা গেল কন্ট্রাক্ট সাইন করে দেখলো ক্রেডিট নাই, তখন কোসাইন করতে খুঁজলো লোকজন, কোসাইনও কেউ পাইলো না। এরকম অভিজ্ঞতা সম্প্রতি আমার অনেকগুলি হয়েছে। মানে
হয় কি একটা 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 প্রক্রিয়া, ধরেন আপনাকে খারাপ, ওটাকে রিপেয়ার করা যায় ইন দ্য কোর্স অফ টাইম, 6 মাস 1 বছর। তো আপনি যেটা প্রক্রিয়ার মধ্যে থাকেন তখন আপনি পারবেন। আপনি হঠাৎ করে মনে হলো বাড়ি কিনবো, হঠাৎ করে আপনি কন্ট্রাক্ট সাইন করলেন, পরে দেখলেন ক্রেডিট নাই, কেউ কোসাইন দিচ্ছে না, আর আপনি পুরোটা ক্যাশও দিতে পারছেন না 35 বা 25 বা 40%, তখন আর বাড়ি কেনা হলো না। তখন আপনার যে মন ভেঙে গেল, তখন দেখা গেছে এই মানে এই ব্যবস্থার মধ্যে আপনি আরো 3-4 বছর কেটে গেল। কিন্তু আপনার উচিত কি হবে যে ঠিক আছে এই বছর না হয় আমি নেক্সট ইয়ারে কিনবো, নেক্সট ইয়ারে না হয় পরের বছর কিনবো, আমি নিজেকে তৈরি করি। এই তৈরি করার যে একটা মানে অভ্যাস বা এটার পেছনে কাজ করা, মানে তৈরি সেটা করার করে জন্য না। কিভাবে তৈরি হবে? বাড়ি কেনার জন্য আপনার নো ম্যাটার হওয়ার টাকা লাগবে। সেটা হচ্ছে আপনার ডাউন পেমেন্ট, ক্লোজিং কস্ট, আপনার ফুল রাখুক বা নো ইনকাম চেক, এটা লাগবে। মিনিমাম টাকা আপনার থাকতেই হবে ব্যাংকে। এবং টাকাটা আপনি যদি বলেন যে আমাদের এই যে সাউথ এশিয়ানদের প্রবলেম, টাকা আছে কোনো সমস্যা নাই, কিভাবে আছে? বাংলাদেশ থেকে জমি বিক্রি করে আনতেছি, বাড়ি বিক্রি করতে আসছি, হ্যাঁ, অমুকের কাছে আছে। কিন্তু এটা তো ব্যাংক শুনবে না। ব্যাংক দেখবে আপনার টাকাটা ব্যাংকে 3 মাস ছিল কিনা। তখন ব্যাংক উইল ব্যাংক উইল রিকগনাইজ যে আপনার কাছে টাকা মানে আছে। মিনিমাম 3 মাস থাকতে হবে। 3 মাস অ্যাকাউন্টে থাকতে হবে আপনার। আর কারণ হঠাৎ করে যদি আপনি অনেক টাকা ব্যাংকে জমা দেন, আপনি কিন্তু তখন কিন্তু আপনাকে মানি লন্ডারিং বা অন্য কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি ধরতে পারে যে হঠাৎ করে তোমার টাকাগুলি আসলো থেকে। আপনারা জানেন যে অতীতে এরকম ওই বড় বড় ব্যাংকগুলি অনেক ফাইন ফাইন পেয়েছে এইসব ইসের জন্য, ট্রানজেকশনের জন্য। কারণ আমেরিকায় এজেন্ট এগুলির জন্য অনেক আইন আছে যে হঠাৎ হিউজ অ্যামাউন্ট আপনি জমা দিতে পারবেন না। তো দেখা গেছে আপনি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অমুক তমুক না রেখে ধীরে ধীরে আপনার অ্যাকাউন্টে রাখতে পারেন। আপনি একটা অ্যাকাউন্টে না রাখলে আপনি 2টা-3টা অ্যাকাউন্টে রাখতে পারেন, বা আপনার কর্পোরেশন করে রাখতে পারেন। কর্পোরেশন হয়েছে একটা আলাদা একটা আইডেন্টিটি ইন্ডিভিজুয়াল, যে কোনো সমস্যা নেই। ধরেন আপনার অনেক টাকা আছে, আপনার বেশি টাকা থাকলে আপনি একটা কর্পোরেশন করে ওখানে রাখতে পারেন। ইভেন 100 মিলিয়ন রাখলে কোনো সমস্যা নেই। কিন্তু বাঙালিরা মনে করেন 1-2 লাখ টাকা নিয়ে অনেক চিন্তায় থাকে, বলে আইরেস ধরবে, বিভিন্ন গল্প বলে। যদি হয়তো তাহলে এই দেশে হাজার হাজার ব্যাংক, হাজার হাজার বীমা, হাজার হাজার ইনভেস্টমেন্ট কোম্পানি থাকতো না। আপনি তো এই দেশে যদি আইডেন্টিটি থেফট না করেন, কোনো ক্রাইম না করেন, আপনাকে তো আইরেস ধরবে না। আপনি যদি বিজনেস করেন, হ্যাঁ। কিন্তু এই জন্য হয় কি, আপনি যাবেন একজন কর্পোরেশনের জন্য কর্পোরেট অ্যাটর্নির কাছে, সে আপনাকে চার্জ করবে 3000। কিন্তু বাঙালি যারা অ্যাকাউন্টেন্ট, 200 টাকার মাধ্যমে যদি আপনি কোনো বিজনেস ওপেন করেন, সে তো অনেক কিছু জানবেন না। যার কারণে আপনি যদি আমেরিকানদের মতো কাজ করেন, আপনি কখনোই কোনো সমস্যা হবে না। কারণ আমেরিকান যারা অ্যাটর্নি আছে লাইসেন্স প্রাপ্ত, তারা আপনাকে সঠিকভাবে গাইড করবে, অ্যাডভাইস করবে, বা সিপিএ যারা আছে অ্যাকাউন্টেন্ট, আপনাকে সঠিক করবে। কিন্তু আমরা হয় কি, টাকা বাঁচানোর জন্য সস্তা জায়গায় গিয়ে বারবার ধরা খাই, তখন আমরা ওই প্রতিষ্ঠানকে দায়ী করি। সেটা তো ওই প্রতিষ্ঠানের দোষ না, দোষ হয়েছে যে ব্যক্তি সে সঠিক জায়গায় যায় না। ধরেন রিয়েল এস্টেট সেলস পার্সনের কাছে যেতে হবে বাড়ি কিনতে, মর্টগেজ পেতে যেতে হবে মর্টগেজ ব্রোকার, মর্টগেজ ব্যাংকার যারা মর্টগেজ করে, যেমন বড় বড় ব্যাংকগুলি, ওয়েলস ফার্গো, সিটি, সেস, এইচএসবিসি, টিডি, ডাইম এবং অসংখ্য ব্যাংক আছে, তারা মর্টগেজ করে। এবং হাজার হাজার মর্টগেজ ব্রোকার আছে যারা আপনার মর্টগেজ, বিভিন্ন ব্যাংক থেকে তারা মর্টগেজ এনে দেয়। আপনি মর্টগেজ পেতে হলে ভালো, রিলায়েবল, যারা ওদের কাছে যেতে হবে। আর বাড়ি কিনতে হলে লাইসেন্স রিয়েল এস্টেট সেলস পারসন বা ব্রোকারের কাছে যেতে হবে, তাহলে আপনাকে সঠিকভাবে গাইড করবে। হ্যাঁ, তো এই তৈরি জিনিস, হওয়ার জন্য আর কি কি বিষয় দরকার? তো একজনকে বাড়ি কিনতে হলে একটা তার টাকা থাকতে হবে, নো ম্যাটার হোয়াট, সে কম ডাউন মানে হোক কি বেশি ডাউন। পরিমাণ হইলে পরে, মানে একটা ধারণা যদি দিতে পারেন। শিওর। মনে করেন যদি কার ভালো ইনকাম আছে, লাইক অ্যাপ্রক্সিমেট, যদিও আমি মানে মর্টগেজ একটা সাধারণ ব্রোকার, দিয়ে শুরু করেন। মর্টগেজ ব্যাংকার না আমি, বাট আমি কিছু জানি এই ম্যাথগুলি। ধরেন যদি কেউ $500,000 বাড়ি কিনতে চায়, $5 লাখ, আর তার অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেট $75,000 W2 ইনকাম থাকে,
সে 3% ডাউনই ভালো লোন পেতে পারে, এফএসি লোন, ফেডারেল লোন, যেটা রেট খুবই লো হবে। তো দেখা গেছে 5 লাখ টাকার বাড়িতে সে যদি 1,000 করে পার লাখে, সে পাচ্ছে 15,000, আর ক্লোজিং কস্ট আরো 40,000 টাকা থাকে। ইনকাম ভালো থাকে, ক্রেডিট ভালো থাকে, ক্রেডিটও ভালো থাকতে হবে। ক্রেডিট হচ্ছে সে যে ক্রেডিটে জিনিসগুলো কিনতেছে তার ক্রেডিট কার্ডে বা বিভিন্ন বিল, এগুলি সঠিক সময় সে পে করতেছে কিনা এটাকে। এবং ক্রেডিট ভালো হওয়ার আরেকটা উপায় আছে, মানে আপনি যদি ধরেন $10,000 ক্রেডিট, কেউ 9,000 খরচ করে ফেলে, তখন মনে করবে এই লোকটা অনেক অভাবী, তখন তার ক্রেডিট লো হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। আর মনে করেন কেউ কারো ক্রেডিট আছে $10,000, সে ইউজ করছে মাত্র 2,000 3,000, তখন মনে করবে না তার ক্রেডিট মানে সে সলভেন্ট, তার মানে করতে হয় না। তো এই জন্য যাদের ক্রেডিট স্কোর ভালো রাখতে চায় তাদের উচিত 30% এর বেশি ইউজ না করা, এবং বিলগুলি অন টাইমে পে করা, কখনো লেট না করা, তখনই ক্রেডিট আপ হবে। তো ক্রেডিট হচ্ছে এক ধরনের একটা মরাল, যে লোকটা মরাল কিনা, যে সে সঠিকভাবে পেমেন্ট গুলি দেয় কিনা। যেমন আমাদের দেশে কি করি আমরা, যদি টাকা ধার চায়, ধার দেয়, আবার সঠিক সময় ফিরে দেয়, তা কিন্তু সবাই ধার দেয়। ওই ক্রেডিটও সেম জিনিস, এই তো একজনকে দিছে ধারের মতোই, তুমি ইউজ করো আবার ফিরে দাও, ওরকম আর কি। তো একটা হচ্ছে আপনার নো ম্যাটার হোয়াট, ভালো ক্রেডিট হইলেও আপনার কিছু ডাউন দিতেই হবে, ক্লোজিং কস্ট দিতেই হবে। আর আরেকটা হচ্ছে যাদের ইনকাম নাই তারা বেশি ডাউন দিয়ে কিনতে পারে, কিন্তু সেক্ষেত্রে ক্রেডিট কিন্তু ভালো থাকতে হবে। লাইক আপনি যদি 35 ডাউন দেন, আপনার কোনো ইনকাম দরকার নাই, যদি আপনার ক্রেডিট থাকে, ভালো থাকে, তাহলে আপনি কিনতে পারবেন। আবার কিছু কিছু লোক সর্বোচ্চ কত কম পর্যন্ত ডাউন পেমেন্ট দেওয়া যায়? 3% ডাউন পেমেন্ট। জি, এটা হচ্ছে ফুল ডক, তার W2 তে ইনকাম থাকতে হবে। এবং এফএইস এ একটা লোন আছে আপনার, কম রেটে লোনটা গভর্নমেন্ট লোন পেতে পারে। তবে কিছু কিছু এক্সেপশন আছে, লাইক ভেটারান 0 ডাউনে বাড়ি কিনতে পারে, ওদের ভিএ লোন আছে। তারপর HUD হার্ডের বাড়ি যদি আপনি কোয়ালিফাইড হন, লাইক অনেক আছে পুলিশ অফিসার, কারেকশন অফিসার বা স্কুল টিচার, হার্ডটা কি? আরবান হাউজিং এন্ড ডেভেলপমেন্ট, ফেডারেল গভর্নমেন্টের একটা হাউজিং ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টই পুরো আমেরিকা চালায়। মানে আমেরিকায় যেমন ফেডারেল যে অনেক সংগঠন আছে না, এফবিআই এদের মতোই হার্ড, বিভিন্ন ইয়ে আছে আর কি। ফেডারেল হার্ড মানে HUD, ফেডারেল গভর্নমেন্টের হাউজিং ডিপার্টমেন্ট কে হার্ড। তো হার্ডের অনেকবারই আপনি 100 টাকায় কিনতে পারেন, হার্ডই আপনাকে অনেকবারই আছে 100 টাকায় বিক্রি করে, শুধু 100 টাকা, আর কোন টাকা, $100। আবার কিছু বাড়ি আছে ধরেন গুড নেক্সট ডোর নেইবার, এখানে আপনার যে বাড়ি মার্কেট ধরেন আছে $1,00,000, আপনাকে $30,000 দিবে। তবে এই বাড়িগুলি পায় সাধারণত যারা অফিসার হয়েছে, তারা পুলিশ অফিসার, কারেকশন অফিসার, মানে যারা মানুষকে অ্যারেস্ট করতে পারে, যারা মানে ক্রিমিনাল, ওইসব ওনাদের জন্য ওই প্রত্যেক সিটিতে কিছু হাড়ের বাড়ি আছে যেগুলি কিনতে পারে। সাধারণ জনগণ কিনতে পারে না, না, আপনিও পাবলিকের জন্য আছে ওপেন অকশন, এটা আপনার অনলাইন বিড দিতে হয়। রিয়েল এস্টেট অথরাইজ যারা হার্ডের এজেন্ট, তারা ব্রোকার, তারা দিতে পারে। যেমন এক সময় আমরা ইস্টার্ন রেলিতে আমি ছিলাম, তখন আমরা প্রচুর হার্ডের বাড়ি কুইন্স, ব্রুকলিন, ব্রঞ্জ, বিভিন্ন জায়গায় লং আইল্যান্ডে বিড দিতাম, এখনো আছে কম বেশি। যেন 1 সপ্তাহ আগে ব্রুকলিনে একটা আমি বিড দিছিলাম, মানে 1 সপ্তাহ না 3 দিন আগে, তো ওটা আমি পাই নাই। মিলফোর্ড স্ট্রিট, ওই বিটুইন আটলান্টিক এন্ড লিবার্টি। তো ওই বাড়িগুলি আপনি, ওইটার বৈশিষ্ট্য হচ্ছে ওনার অকুপাইড হতে হবে, যে কিনবে সে থাকবে। কিছু কিছু আছে অল বিডার্স, ইনভেস্টরও বিড দিতে পারে, কিন্তু হার্ড চায় যে সাধারণ মানুষ অ্যাফোর্ডেবল হাউজিং পাক, সেজন্য ওনার অকুপাইড রাখছে, যে আপনি বাড়িটা বিক্রি করতে পারবেন না, আপনি থাকতে হবে। তখন ইনভেস্টররা এইসব বাড়িতে বিড দেয় না। ভবিষ্যতে বিক্রি করতে পারবে কিনা? 1 বছর পরে পারবে, 1 বছর তাকে থাকতে হবে। এবং আপ স্টেটে অনেক বাড়ি আছে, ধরেন রোচেস্টার $20,000 কয়দিন আগে আসছিল। তারপর এই যে অরেঞ্জ কাউন্টি, তারপর আলবেনি, বিভিন্ন জায়গায় কম দামে বাড়ি পাওয়া যায়। এবং বাফেলোতে
হ্যাঁ, বাফেলো এরি কাউন্টির মধ্যে পড়ে। বাফেলো এরি কাউন্টি, তারপর চিচুয়াগা, মানে সিটি যেগুলি, তারপর নর্থ কোলিন্স, তারপর অনেক সিটিতে এভাবে হাড়ের বাড়ি আছে অ্যাভেলেবেল। তারপর এই নায়াগ্রা কাউন্টি, ওখানেও বিভিন্ন কাউন্টিতে পাওয়া যায়। তো আমাদের ধরেন নিউ ইয়র্কে যে বাসা ভাড়া, বাড়ির দাম যে এক্সপেন্সিভ, তো আমেরিকায় যদি কেউ রিল্যাক্সিং জীবন যাপন করে, কারণ এখানে মোস্ট অফ যারা ওই অড জব করে তাদের ম্যাক্সিমাম টাকা বাড়ি ভাড়ায় খরচ হয়। আপনারা দেখবেন নিউ ইয়র্ক পোস্ট, ডেইলি নিউজ এই ধরনের রিপোর্ট করে। দেন কয়েক বছর আগে ডেইলি নিউজ রিপোর্ট করছে যে ব্রঙ্কসের যারা রেজিডেন্ট তারা 52% তাদের ইনকাম পে করে রেন্ট। তো আপনি যদি একটা বাড়ি ভাড়ায় 52% রেন্ট খরচ করেন, তো আপনার জীবনকে এনজয় করবেন কবে? আপনার যদি ছেলে মেয়ে থাকে তাদের লেখাপড়ার খরচ, আপনার খাওয়া দাওয়া, কাপড় চোপড়, আপনার ট্রান্সপোর্টেশন, আপনার মেডিকেল, কত কিছু আছে না? তো আমাদের নিউ ইয়র্কের দিস ইজ দ্য বিগ প্রবলেম যে আমাদের রেন্ট বা বাড়ির প্রাইস অনেক হাই, কিন্তু মানুষের ইনকাম ওরকম তুলনামূলক ভাবে অন্ত বেশি না। সেটা এই যে এখন যে বাড়ি ভাড়ার যে বিষয়টা, গভর্নমেন্টের যে রিলিফ, যে বিষয়টা রেন্ট রিলিফ, সেটার কি অবস্থা? সে সুযোগটা পাচ্ছে কিনা মানুষ? সেটা তো ওই ধরনের কোনো বিল তেমন একটা পাস হয় নাই। এটা তো আপনার আমার এখানে তো বিভিন্ন ল আছে, একটা আছে ফেডারেল, একটা আছে স্টেট, একটা আছে সিটি। ব্লাজিও তো বলছি যে ইজ এ ভেরি টাফ। তো এই জিনিসটা আমি অত ক্লিয়ার না। যেমন আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স যে বেনিফিট, এটার মতো হাউজিংটা অত অ্যাভেলেবেল না। তবে ওই আপনার কোনো ভাড়াটিয়া অথবা আপনার কেউ এরকম যে সরকারি যে ইয়েটা পেয়েছে কিনা, রেন্টের যে মৌকুবের যে বিষয়টা ছিল প্যান্ডেমিকের জন্য, আমার কেউ পায় নাই বা আমি জানিও না। তবে সিটি বিভিন্ন যারা লো ইনকাম পিপল বা যারা মানে দুস্থ মানুষ, তাদের জন্য বিভিন্ন হাউজিং প্রোগ্রাম আছে। কিন্তু প্যান্ডেমিকের জন্য যেটা ঘোষণা করা হয়েছে সেটা তথ্যটা আপনি সেভাবে পাননি এখন? পরিচিত কেউ পায় নাই এবং পেয়েছে কিনা আমি জানি না। তবে ওটার বাহিরে নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক স্টেট অনেক হাউজিং প্রোগ্রাম আছে, যেখানে ধরেন যারা লো ইনকাম তারা যদি সিটির কাছে অ্যাপ্লাই করে, তাহলে সিটি হাউজিং এ বিভিন্ন জায়গায় তাদের কম কম ভাড়ায় বাড়ি দেয়। এবং যেসব মানুষ খুবই অসহায় বা শেল্টারে উঠে গিয়া বা শেল্টারে থাকে, তাদের সরকার আপনার সমস্ত বাড়ি ভাড়া টাকা পে করে। যেমন সিটি ফ্যাবস, সোটা, সেকশন 8 এই প্রোগ্রাম এবং আরো কিছু প্রোগ্রাম আছে। এগুলো কি বিক্রি হয় কিনা বা এককালীন একবারে নিতে পারে কিনা এই বাড়িগুলো? ইউজুয়ালি গভর্নমেন্ট হেল্প করে শুধু রেন্টের ক্ষেত্রে, বাড়ি কেনার ক্ষেত্রে না। সিটি ফ্যাব বা সোটা, এখানে প্রায় 1 বছরের ভাড়া ল্যান্ডলর্ডকে একবারই পে করে দেয় ওই প্রোগ্রামে। এবং নট অনলি দ্যাট, এই যে সিটি ফ্যাবস একটা প্রোগ্রাম, একজন ল্যান্ডলর্ড প্রায় $4,300 বোনাস পায়। মানে এনকারেজ করতেছে ল্যান্ডলর্ডদের, যাতে করে এই দুস্থ মানুষকে যখন তাদের হাউজিং সুবিধা দিচ্ছে, ল্যান্ডলর্ডকে পুরস্কৃত করে সিটি। তো আমাদের কমিউনিটিতে অনেকে এই প্রোগ্রাম জানে না বিধায় অনেক ল্যান্ডলর্ড দিতে চায় না। এইটা দিলে অনেকটা নিরাপদ, কারণ এটা অনেক সময় 5 থেকে 7 বছর আবার রিনিউ হয় লিজ। কারণ গভর্নমেন্ট টাকা দিচ্ছে আপনার অ্যাকাউন্টে বা আপনার চেকে, এক চেকে। আবার যে যারা থাকবে তারা যদি ওই প্রোগ্রামের মধ্যে না থাকে তাহলে সুযোগ পাবে না, যার কারণে তারা কিন্তু ওই নন পেইং টেন্যান্ট হিসাবে বেশি দিন থাকতে পারবে না বা থাকবে না, তাদের সুবিধার জন্যই। সেটা কিন্তু এডুকেশন, জি, ওই যে বাড়ি কেনার কথা তো বললেন, ভাড়ার বিষয়টা যে বললেন, কিন্তু এই যে 2008-এ সম্ভবত যে এরকম একটা রিয়েল এস্টেটের যে একটা বড় ধরনের ধস নেমেছিল। জি জি, 2008-এই তো সেটা না? হ্যাঁ 2007-এর পরে 8 থেকে 11 পর্যন্ত খুবই খারাপ অবস্থা ছিল। তো এবারও বলে যে মানুষ কেউ কেউ যারা কমিউনিটির মানুষের মধ্যে একটা আলোচনা আছে যে এবারও ধরনের একটা বড় ধরনের কোন রকম ধাক্কা আসে কিনা রিয়েল এস্টেটে, এরকম বিষয়টা অনেকে বলছেন। ওই সিনারিও আর এখনকার সিনারিও এক না। ওই সিনারিও গুলো ছিল খুবই মানে ওই সিনারিওটা ছিল ম্যান ক্রিয়েটেড প্রবলেম। কারণ ওই সময় দেখবেন কিছু সাবপ্রাইম ব্যাংক ছিল, কোনো কিছু না দেখে মানুষকে 106% ফিনান্স করতো। বাড়ির পুরা কোনো টাকা দেওয়া লাগতো না, আপনার বাড়ির পুরা
106% টাকা দিত, লোন প্লাস ক্লোজিং কস্ট। তো এখন যা অনেকে আবার এটাকে এবিউজ করেছে এই অপরচুনিটিস, লাইক ধরেন অনেক জায়গায় দেখা যায় বাড়ির দাম 3 লাখ, তার 5 লাখে কিনে বায়ার সেলার এটারে যে 2 লাখ টাকা এক্সট্রা তারা ই করছে স্প্লিট। বা যে বাড়ি ধরেন ওয়ার্থ আছে 3 লাখ, ওইটা দেখবেন 3 বছরে 8 লাখ টাকা করে তারা টাকা উঠে নিয়েছে ব্যাংক থেকে, পরে এরা টাকা পে করে নাই। তখন হয় কি, এই যে ব্যাংকগুলি যারা মর্টগেজ দিত, আমার মনে আছে আমি যখন ওই 2004-এ রিয়েল এস্টেটে আমি জয়েন করি, তখন আমি যে ট্রেস অন দ্য পার্ক একটা সেমিনারে গেছিলাম ওয়েলস ফার্গো ব্যাংক। তো ওখানে একটা ডেটা ছিল যে তখন সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট ছিল কান্ট্রি ওয়াইড মর্টগেজ, তাদের ইনভেস্টমেন্ট ছিল 1000 বিলিয়ন ডলার, আর তখনকার চেস ব্যাংকের ইনভেস্টমেন্ট ছিল অনলি 600 বিলিয়ন। ওই কান্ট্রি ওয়াইড মর্টগেজের মতো একটা ব্যাংক তখন দেউলিয়া হয়ে গেছে ওই সময়। এরকম শত শত ব্যাংক, একদিনেই 32টা ব্যাংক দেউলিয়া হয়েছে বিকজ অফ দোজ সাবপ্রাইম মর্টগেজের জন্য। মানে কোনো মানে আমি একটা জিনিস অবাক লাগে, আমেরিকার মতো দেশে কিভাবে অ্যাপ্রেস করলো 3 লাখ টাকার বাড়ি 8 লাখ, এবং একটা বাড়ি 3 বছরের মধ্যে $500,000 টাকা ক্যাশ উঠাইলো, এবং সেই সব বাড়ি তো ব্যাংক কি করবে নিয়ে? রিয়েল এস্টেটের ভাষায় এগুলো বলে আন্ডার দ্য ওয়াটার। বাড়ির দাম আছে আপনার 3 লাখ, মর্টগেজ আছে 8 লাখ, তো ওই বাড়ি তো ব্যাংক কারোর কাছে বিক্রি করতে পারবে না। এই কারণে অসতের কারণে, ডিসঅনেস্টির কারণে, মানে অদূরদর্শিতার কারণে এই মার্কেট ক্রাশ হয়েছিল। এবং মজার ব্যাপার কি, যখন স্টকের মার্কেট খারাপ হয় মানুষ রিয়েল এস্টেট ইনভেস্ট করে। তো আমেরিকা এবং ইউরোপের সব টাকা আমেরিকার রিয়েল এস্টেট মার্কেটে ছিল, এবং ওই কলাপসের কারণে দেখবেন ইউরোপে অনেক দেশ কিন্তু ব্যাংক্রাফট হওয়ার মতো পর্যায়ে গেছিল, ইভেন বড় বড় দেশগুলি, জার্মানি বলেন, এই যে গ্রিস বলেন, অনেক দেশে ধাক্কা লেগেছে সে তখনকার। বিকজ আমেরিকা যে কত শত শত ট্রিলিয়ন ডলার এই স্টাক হয়ে গেছিল রিয়েল এস্টেট মার্কেটে, এই ধাক্কা তো ওয়ার্ল্ড ওয়াইড লেগেছে। কিন্তু এখনকার সিচুয়েশন সম্পূর্ণ ডিফারেন্ট। এখন হচ্ছে একটা প্যান্ডেমিক, এটা কিন্তু ওইটা ছিল ম্যান মেড, এটা কিন্তু ম্যান মেড না, এটা হচ্ছে নেচার মেড, প্রকৃতির একটাই। কিন্তু এখানে কিন্তু মানুষের সবার প্রতি সবার একটা সিম্পেথি আছে, ওইখানে ওই সময়টা কিন্তু ডিফারেন্ট, মানুষের লোভের কারণে এটা হয়েছিল। কারণ আপনার আমার একজন ব্যাংক সে কি ধরনের অ্যাপ্রেস করছে যে 3 লাখের বাড়িতে 6 লাখ মর্টগেজ হচ্ছে, ভাই এটা কি সম্ভব? এবং মজার ব্যাপার কি, যারা এই টাকা ক্যাশ আউট করার পর মর্টগেজ পে করে নাই, তবে কিছু কিছু আছে অনেস্ট হোম ওনার যাদের চাকরি হারানোর কারণেও বাড়ি হারাইছে, সবাই তো ডিসঅনেস্ট না। যেহেতু আমরা ইমিগ্রান্ট কমিউনিটির সাথে ওঠা বসা, এই জন্য আমাদের এই এদের চোখে পড়ে। কিন্তু যারা আমেরিকান রিয়েল পিপল, তারা তো মনে করেন হাই পেড জব, যখন তারা মানে জব থেকে হারালো তখন তো তারা মর্টগেজ পে করতে পারে না, তখন তো তাদের বাড়ি ফরক্লোজ হয়ে গেছে অন্য অন্য আমেরিকার স্টেটে। তো যেটা বলতেছিলাম, তো দেখা গেছে ব্যাংক ওই বাড়িগুলো নিতে পারে নাই আন্ডার দ্য ওয়াটার। 2009 এটা নিয়ে আমি অনেক কাজ করেছি, শর্ট সেল, কিন্তু পারি নাই। হাজার হাজার বাড়ি ব্রুকলিনে ছিল আপনার প্রি ফরক্লোজার। তো আমরা এগুলি চাইছিলাম বড় ইনভেস্টরদের সাথে থেকে কিনে আনতে ব্যাংক থেকে। তো দেখা গেছে 1.5 লাখ টাকাও বাড়ি পাওয়া যেত তখন ব্রুকলিন 2009 দিকে, 2.5 লাখে। সেই বাড়ি এখন কিন্তু আবার 1-1.5 মিলিয়ন। ওজন পার্কে 3.5 4.5 আপনি 2 ফ্যামিলি পেতেন ওই সময় 2009, এখন কিন্তু ওইগুলি 1 মিলিয়ন। তো আবার আমাদের কমিউনিটির একটা আরেকটা প্রবলেম কি, এরা কিন্তু যুক্তি দিয়ে চলে না, ইমোশন দিয়ে চলে। তখন আমি অনেককে বলছি, কেউ পাত্তা দেয় না যে বাড়ি কেনা মানে মনে করছে এই বাড়ি আর কেউ বিক্রি হবে না। কিন্তু 2013-তে জাম দিয়ে 14-তে এই বাড়ি যেটা 4.5 হয়ে গেছে কিন্তু 8 লাখ। কিন্তু এটা আমাদের একটা রিয়েল এস্টেটের ম্যাথ আছে যে একটা বাড়ি নিউ ইয়র্কের এভরি ইয়ার 10% ইকুইটি বাড়ে। ধরেন 2010-এর কথাই ধরেন, যে বাড়ির দাম ধরেন 5 লাখ, এভরি ইয়ার কিন্তু 50,000 করে বাড়বে। ধরেন 4 বছর ধরেন, 4 বছরে 2 লাখ টাকা বাড়ছে, কিন্তু বাড়ে না। 5 লাখ ধরেন ছিল 2010-এ, 5 বছর পর 5 5 আর 25, 2.5 লাখ যোগ করেন, 7.5 হয়েছে না ওজন পার্কে? এটা একটা ম্যাথ, হয়েছে না?
5 লাখ এবার 7.5 হচ্ছে না। তো আমাদের লোকগুলি তখন বাড়ি কিনতে পারলেও কেনে নেয়। তারা মনে করে যে না, বাড়ির দাম, বাড়ি মনে হয় কেউ কিনবে এমনি। আবার যখন দাম বাড়া শুরু করে তখন সবাই ঝাঁপাইয়ে পড়ে ওইখানে গিয়ে। যেমন এখন সব বাঙালি বাফেলো ঝাঁপাইয়ে পড়ছে গিয়ে। হ্যাঁ, কারণ এটার প্রবলেম কি, কারণ আপনি একটা বাড়ি কিনছেন বাফেলো 40,000 50,000, আমি বলবো ভাই আমার 60,000 টাকায় দেন, আর একজন বলবে আমার 70,000 টাকায় দেন। মানে এই যে অটোমেটিক দাম বাফেলো যে অনেক বাঙালি কম্পিটিশন করে, আমাদের দেশীয়রা অন্য দেশীরা করে না। তো আমাদের এই জিনিসগুলি বোধের অভাব, যে আমি কেন আর এক বাঙালি ভাইয়ের সাথে আমরা কম্পিটিশনে যাচ্ছি, সে যদি কম প্রাইসে পায় তো আমার কোনো সমস্যা নেই। সেটাই। হুম। বাচ্চু ভাই, আমরা শেষ পর্যায়ে রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল ইনভেস্টমেন্ট এই বিষয়টা আসলে যদি একটু বলেন। রেসিডেন্সিয়াল সাধারণত যেখানে মানুষ বসবাস করে, ধরেন আপনার মানে বাড়ি, মানে এটা হইতে পারে এক নিজে ফ্যামিলি, থাকার জন্য। 3 ফ্যামিলি, 4 ফ্যামিলি, হ্যাঁ, যেগুলি আপনার শুধু বসবাসের জন্য। আর কমার্শিয়াল হতে পারে দেন অফিস বিল্ডিং, বা কোনো ওই যে কোনো রিটেইল স্টোর বা ফ্যাক্টরি, এগুলি 3 ধরনের আছে, ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল। তো যেখানে ধরেন ব্যবসা বাণিজ্য প্রডিউস হয় ওইগুলি কমার্শিয়াল, আর যেখানে মানুষ শুধু বসবাসের জন্য থাকে ওটাকে সাধারণত বলে রেসিডেন্সিয়াল। আবার কিছু আছে মিক্সড ইউজ বলে, এখানে রেসিডেন্সিয়াল আছে, বিজনেসও আছে, এখানে নিচে আছে স্টোর বা কিছু, উপরে বাসা। উপরে আছে রেসিডেন্ট, ওটা এবারে মিক্সড ইউজ। আর এই আর কি। তো আবার অনেক আছে মনে করেন আপনার ইনভেস্টমেন্ট বলতে আপনার একটা বাড়ি আছে, আপনি আরেকটা বাড়ি কিনে ভাড়া দিচ্ছেন, ওইটাকে বলে ইনভেস্টমেন্ট। কারণ আপনি একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং কিনছেন ইনকাম জেনারেট করার জন্য, ওইটাকে বলে ইনভেস্টমেন্ট। আপনি ইনভেস্টমেন্ট করছেন, ইনভেস্টমেন্ট তো আপনি অনেক জায়গায় করতে পারতেন, কারণ স্টক, রেসিডেন্সিয়াল হইতে পারে, কমার্শিয়াল হইতে পারে। হ্যাঁ, করতে পারবেন, হ্যাঁ, কোনো জায়গায় করতে পারেন। সেই বিষয়টা। তো এই যে ফরক্লোজার্স কথা বলছেন, অকশন, অকশন ফরক্লোজার, এগুলো যদি একটু আর একটু ধারণা দেন। ফরক্লোজার হচ্ছে যে যেসব বাড়ি বাংলায় আমরা যেগুলোতে নিলাম হয়ে যায়, ধরেন কোনো কেউ, ধরেন কেউ 10% দিয়ে বাড়ি কিনছে, 90% ব্যাংক দিচ্ছে, তো দেখা গেছে উনি ব্যাংকের পেমেন্ট গুলি দিচ্ছে না, ব্যাংক তো 90% ওন করে, আর যে কিনছে 10% তো 10%, তো ওনাকে ব্যাংক নোটিশ দিল বা কোনো পেমেন্ট দিল না বা কি করলো না, তো এক পর্যায়ে ব্যাংক তো যখন লোন দেয় তখন অনেক আপনার কন্ট্রাক্ট সাইন করে নেয় যে এই কয় মাস মর্টগেজ না দিলে ব্যাংক নিয়ে ফরক্লোজ যাবে। করতে পারবে। তখন ওগুলি ব্যাংক অনেক সময় আহ, নিজেরাই আদি ও প্রপার্টি হিসাবে সেল করে দেয়, অথবা তারা ফরক্লোজের মাধ্যমে, মানে ফরক্লোজ মানে আপনার এটা কোর্টের মাধ্যমে বিক্রি করে দেয়। কোর্টের মাধ্যমে। হ্যাঁ, কোর্টেও হয়তো পারে, আবার ব্যাংক নিজে নিজে অনেক সময় ওই মানে নিয়ে নেয়। তো ফরক্লোজ বলতে সাধারণত যেগুলি ওই ডিফল্টের কারণে ব্যাংক আইনের মার কাছে যে মানে নিয়ে নেয় বাড়িওয়ালার কাছ থেকে, ওই ওই তখন ওইটা নিলাম যে করে, ওটাকে ফরক্লোজ বলে। আর অকশনটা? অকশন আর ফরক্লোজের হওয়ার পরে, মানে ওইটা যে অকশন হয়, ওই এটা কাছাকাছি। অকশন মানে একটা প্রক্রিয়ার নাম, ধরেন অকশন হচ্ছে দাগ উঠতেছে, এটা পার্টিসিপেট করা বা এই করে, ওইটা অকশন। সর্বোচ্চ যে বেশি দাম বলবে তাকে দিয়ে দিবে। ইভেন্টটাকে অ্যারেঞ্জ করা আর কি। মানে যে সবচেয়ে যে বেশি বলবে তাকে দিয়ে দিবে দামটা। এটা ইভেন্ট মানে ধরেন অ্যারেঞ্জ করলো হুম, হুম। ওই বিষয়টা, সেটা হতে পারে অনলাইন, হতে পারে মানে অন সাইট, কোর্টেও হতে পারে, অনলাইনেও হতে পারে, 2 ধরনের অপশন আছে। একটা হলো ব্যাংক অ্যাকাউন্ট, আর একটা বলছেন যে রিও আরইউ, প্রপার্টিজ। আরইউ প্রপার্টি, আরইউ প্রপার্টিজ। আরইউ এটা হচ্ছে যেটা ব্যাংক ওন করে। ব্যাংক অ্যাকাউন্ট অনেক বলে মানে সময় যে ওই মর্টগেজের টাকা দিতে বলো না, ব্যাংক নিয়ে না, মালিকানা নিয়ে ওইটা নিবে। না, ধরেন আপনি ফরক্লোজে দিছিলেন কিন্তু হুম, কেউ কেনে নাই, হুম, 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 এখন ওই বাড়িটা তো ব্যাংক ফেলে দেবে না। হুম, হুম, ধরেন আপনি একটা বাড়ি ফরক্লোজে মানে অকশনে দিছেন, ফরক্লোজ হয়ে গেছে, অকশনে ডাকলেন, ইভেন্ট করলেন এটা বিক্রির, হ্যাঁ, তো এখন বাড়িটা আপনার ধরেন 6 লাখ হয়েছে ব্যাংক প্রাইস, হুম, হুম, হুম। মানে কিন্তু আপনার কেউ বিড দিল না, বাড়ির দাম 6 লাখ নাই, তখন ব্যাংক কি করবে? তখন ওই বাড়ি তো আর বিক্রি করবে না কম দামে। ব্যাংক বিক্রি করবে না, তখন ব্যাংক নিজেই কিনে নেয় বা ওই অকশন থেকে।
তখন ব্যাংক কি করে, হোলসেল করে, মনে করেন 20-25টা বাড়ি একসাথে কোন ইনভেস্টরের কাছে বিক্রি করে দেয়। তখন ব্যাংক চিন্তা করে আমি যদি $500,000 লুজারও হই, তাও একসাথে আমি টাকাটা পেয়ে গেলাম। ওটাকে আর ইউ প্রপার্টি বলে ব্যাংক বলে। ব্যাংক নিজে নিজেও, তাদের কিছু এজেন্ট আছে, তাদের মাধ্যমেও সেল করে, অথবা হোলসেলও করে তারা। অনেক ধন্যবাদ বাচ্চু ভাই। আর দ্রুত ভাড়া এবং দ্রুত বিক্রির বিষয়ে, সেই বিষয়টা আসলে কিভাবে দ্রুততার সাথে করা যায়? আসলে হয় কি, রিয়েল এস্টেটে যে প্রফেশনে যে বিষয়টা, প্রসপেক্ট ম্যাচ দরকার। প্রসপেক্ট ম্যাচ আমরা সাধারণত আমাদের ফোন দিয়ে বলে, ভাই একটা বাড়ি দেখেন, 2 ফ্যামিলি, ও তো টাকার। কিন্তু আসলে সে কিনতে পারবে কিনা সেটা আগে আমার মেক শিওর হতে হবে। সেজন্য আমি কি করি, তাকে আমি একজন মর্টগেজ অফিসারকে সাথে কাছে পাঠাই, অথবা ব্যাংকের কাছে প্রি কোয়ালিফাই মানে লেটার আনার জন্য। তো আপনি কি চান, ধরেন আমি 1 ফ্যামিলি বা 2 ফ্যামিলি বা 3 ফ্যামিলি, কোন নেইবারহুডে, কত টাকা, সবকিছু বুঝে যখন আমি ওই ধরনের একটা বাড়ি আপনার জন্য খুঁজবো, তখন দেখা যায় 2টা 3টার বেশি দরকার নাই, 5টার মধ্যে আপনি কিনবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমি বিক্রি করতে পারবো। এবং যারা সেলার, তাদেরকে যদি আমি বলি যে সে বলবে আমার বাড়িটার দাম কত, তখন আমি একটা সিএমএ বলে, কম্পারেটিভ মার্কেট অ্যানালিসিস, আশেপাশের কত বাড়ি লাস্ট 4 মান্থ 6 মান্থে কত দামে আশেপাশের যে রেটটা, সেটা কি ইয়ে থেকে নেওয়া হয়, মার্কেট থেকে? মার্কেট থেকে আমরা নেই, এটাকে সিএমএ বলে, আর কেউ যদি কম্পারেটিভ ধরেন ক্যাশ টাকা একটু বেশি দিয়ে নিল, সেটা যদি মার্কেটে কি সেটা থাকে, রেকর্ডটা থাকে? সবই এরকম রেকর্ড বিষয় থাকে। হয় কিনা, বেশি দামে বিক্রির কোনো ঘটনা ঘটে কিনা? হয়, এটা ডিপেন্ডস অন লোকেশন, বাড়ির কন্ডিশন, লট সাইজ, এটা বাড়ির কেমন রিনোভেশন। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জিপ করে বা আপনার নেইবারহুডে গত 6 মাসে কত প্রাইসে আপনার মতো ঠিক বাড়ি কত দামে বিক্রি হচ্ছে, সেখানে সার্চ দিলে সবগুলা চলে আসে। হ্যাঁ, পাবলিক রেকর্ডে আছে, থাকে এগুলি। যখন করে না, পাবলিক রেকর্ডে চলে আসে, এবং কয়টা বাড়ি এক্সপায়ার্ড হয়ে গেছে, কয়টা বাড়ি বিক্রি হয় নাই, কয়টা এখন প্রেজেন্ট আছে, এরকম যদি আমি মনে করেন 25টা বাড়ি নিয়ে আমি একটা করি, কম্পারিজন করি, তুলনামূলক বিশ্লেষণ, তখনই আপনার কাছে দিলে আপনি বুঝতে পারবেন আপনার বাড়িটা কত দাম আছে। আপনার মানে এইটা একটু প্রফেশনাল, এই জিনিসটা আমরা অনেক সময় করতে চাইলেও বাড়িওয়ালা এটা কেয়ার করে না, বা আমরাও দিতে চাই না। ধরেন সম্প্রতি আমি একটা লিস্টিং করেছি, আমি বললাম যে বাড়ি আপনার হাফ, মানে 1 মিলিয়ন দাম আছে। উনি বললো না, এটা 11.5 দাম আছে। তো আমি ওইভাবে তাকে করলাম, মার্কেটে দিলাম। কিন্তু আমি জানি যে এই এটা 1 মিলিয়ন ইজ দ্য প্রাইস অ্যাপ্রক্সিমেট। কিন্তু কিন্তু আমি সে যদি আরো 1 লাখ বেশি বলছে এরকম। কিন্তু এখানে 1 লাখ স্টেট 1.5 লাখ অথবা বেশি, সিটির এটা কোনো গাইডলাইন আছে কিনা এই বিষয়ে? এই বিষয়ে সিটির কোনো গাইডলাইন নেই, তবে আছে একটা ন্যাশনাল অ্যাসোসিয়েশন রিয়েলটরস, এইটা সংক্ষেপে নার আছে, এনএআর। হ্যাঁ, আমরা যেমন লং আইল্যান্ড বোর্ড অফ রিয়েলটর মেম্বার, নিউ ইয়র্ক স্টেট রিয়েলটর, এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন রিয়েলটর, মানে নার, ন্যাশনাল অ্যাসোসিয়েশন রিয়েলটরস, ওরও মেম্বার। তো ওরা কি করে, আমরা যে ফি গুলি দেই, প্রচুর ফি দেই, বছরে প্রায় $700-800, তো একটা পার্ট ওরা পায়। আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ এজেন্ট যখন টাকা দেয়, ওরা কি করে, অনেক কাজ করে, যেমন কোয়ার্টারলি একটা রিপোর্ট পেশ করে, সেটাকে বলে ধরেন মেইডেন প্রাইস। জ্যাকসন হাইট বা উডসাইড বা সানি সাইডে 2020-এর ফার্স্ট কোয়ার্টারে এই মেইডেন প্রাইস কত, সেকেন্ড কোয়ার্টারে কত, থার্ড কোয়ার্টারে কত, তখন আপনাকে ওই রিপোর্ট গুলি দেখলে আপনিই বুঝতে পারবেন এভারেজ বাড়ি, মেইডেন প্রাইস মানে এভারেজ যে বাড়িগুলির প্রাইস কত, একটা স্বচ্ছ ধারণা পাওয়া যায় সেখানে। মোটামুটি অ্যাপ্রক্সিমেট ধারণা পেতে পারবেন। একুরেট হবে না, কারণ দেখবেন একই রকমের বাড়ি, কোনোটা বিক্রি হচ্ছে 1 মিলিয়ন, কোনোটা 8। তো 1 মিলিয়ন হয়তো এটা অনেক ভালো ম্যাটেরিয়ালস দেওয়া, হার্ডউড ফ্লোর, তার মডার্ন কিচেন, মডার্ন বাথরুম, সবকিছু সুন্দর আছে না, তখন এটার দাম একটু বেশি হয়তো একটু বেশি। কিন্তু কিন্তু আপনি আপনার একটা বিষয় বললেন যে যাদের আনএমপ্লয়মেন্টে যারা, বা যারা জবলেস বা জব রিচ, তারা বাড়ি কিনতে এই মুহূর্তে পারবে না। কিন্তু ভাড়ার ক্ষেত্রেও কি এরকম বিষয় কিনা, ভাড়া নেওয়ার ক্ষেত্রে? ভাড়া নেওয়ার ক্ষেত্রে প্রবলেম, কারণ আমি সম্প্রতি কয়েকটা, আমার লিস্টিং ছিল রেন্টিং, তো ল্যান্ডলর্ড অনেকেই আনএমপ্লয়মেন্ট, যারা মানে প্রুফ অফ ইনকাম নাই, তাকে দেয় নাই, এবং অনেকে রিফিউজ করেছে। এখন সে জানে প্যান্ডেমিক
চলতেছে, অনেকেরই জব থেকে তারপরও অনেকে বুঝতে চায় না। এখন হয় কি জানেন, এটা হচ্ছে মানুষ যখন ল্যান্ডলর্ড, তখন সে ল্যান্ডলর্ড হিসেবে চিন্তা করে যে তার গ্যারান্টি কতটুকু রেন্ট পাওয়ার। আবার যখন নিতে যায় টেনান্ট, তখন সে চিন্তা করে আমার তো অনেস্ট, আমি তো দেবো ভাড়া, তো আমায় কেন দিচ্ছে না। মানে যখন যে যেখানে, যেমন বাংলাদেশে সরকারি জব পাওয়ার পর তারা মনে হয় আমাদের তারা প্রভু, কিন্তু জনগণ হচ্ছে তাদের প্রভু, কারণ জনগণের পয়সায় তারা চলে। প্রভু বলা ঠিক হবে না, মানে জনগণ হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি, রিপাবলিকের এমপ্লয়ীদের বস, কারণ আমার জনগণের ট্যাক্সে তারা চলে। কিন্তু বাংলাদেশে কি হয়, কনস্টেবলকেও সাদা মানুষের স্যার বলে, বলে না? তো এরকম আর কি। মনে করেন আমি যদি, অনেকে হয় কি নেসেসিটি নোজ নো ল, অনেক সময় কিন্তু ওর সবকিছু আইন দিয়ে হয় না। কিন্তু প্যান্ডেমিকে আমরা দেখছি অনেক মানুষ ভেরি ভেরি ক্রুয়েল, নিষ্ঠুর, ভ্যালিড রিজন সে জব লস করছে বা লে অফ পাইছে, রিসেন্ট ইনকাম নাই, কিন্তু তারপরেও তার থেকে বাসা ভাড়া দিচ্ছে না। তাইলে এই বিষয়টা অবশ্যই যারা আনএমপ্লয়মেন্টে যায় তাদের সেই বিষয়টা একটা সমস্যা হইতে পারে ভবিষ্যতের জন্য, ভাড়ার ক্ষেত্রে, বাড়ি কেনার জন্য। বাড়ি কেনার ক্ষেত্রে বিগ প্রবলেম, বিগ প্রবলেম, কারণ এটা অনেকেই আছে ভেরি ভেরি টাফ এই বিষয়ে। আপনি তো বাড়ি ভাড়ার বিষয়টা নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, যারা ধরুন অনেকে শুনি যে বাড়ি ভাড়া দিচ্ছে না, রেগুলার দেয় না, এখান থেকে ই করে আরেক জায়গায় চলে যায়, তাদের কি হবে? তারা কি ভবিষ্যতে বাড়ি কিনতে পারবে, বা তাদের রেকর্ডটা কি থাকবে ভবিষ্যতের জন্য? এটা একসময় খুবই সহজ ছিল, মানে একসময় কিছুই হতো না, কিন্তু এখন আপনি যদি তাকে কোর্টে নেন, তার নামে জাজমেন্ট হয় বা তার এটা পাবলিক রেকর্ডে থাকে, সিটির রেকর্ডে থাকে, নেক্সট টাইমে আপনি যখন তা কোথাও বাসা ভাড়া নিতে যাবে, সে হয়তো তার পাবলিক রেকর্ডে বের হয়ে আসবে। কিন্তু অনেকে যদি আপনি তারে প্রসিকিউট না করেন, কোর্টে না আনেন, তাহলে তো ওর কোনো রেকর্ডই থাকবে না। কোর্টে নিলে পরে তার রেকর্ডটা সেভাবে থাকবে। হ্যাঁ, কারণ কোর্টে তো তখন ওটা পাবলিক রেকর্ডে থাকবে। আপনার অনেকেই এগুলি করে কি, আইনি লড়াইয়ে যেতে চায় না, ভয় পায় বা কিছু। উচিত সাথে সাথে এই ধরনের সিচুয়েশনে উচিত সাথে সাথে অ্যাটর্নি হায়ার করে তাকেই করা। 1 মাস সময় দেওয়া উচিত, তারপর দিতে হয় উকিল নোটিশ, তারপর ওই কোর্টে গেলে তখন। হ্যাঁ, কারণ ওর যখন রেকর্ডে সবকিছু থাকবে, সে ফ্রি থাকছে, ভাড়া দেয় নাই, তার রেকর্ড এবং কয়েক জায়গা 3 বার করলে তো তার ফিউচারে সে কোথাও ভাড়া নিতে পারবে না। তো বাচ্চু, অনেক ধন্যবাদ। সর্বশেষ কি পরামর্শ দিবেন আমাদের এই কমিউনিটিকে এই বাড়ি ক্রয় বিক্রয় ভাড়ার বিষয়ে? আমি যেটা সম্প্রতি আমার নিউ ইয়র্ক থেকে একটা উইকলি পত্রিকায় আমি একটা কলাম আমি লিখেছিলাম, এই যে বাড়ি কেনার এখনই সঠিক সময়। তো আসলে হয় কি, আমাদের এই জেনারেশনকে বলা হয় মিলেনিয়াম জেনারেশন। আমাদের জেনারেশন ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, যেমন একজন মানুষ যদি ভালো করে উবার চালায়, রেস্টুরেন্টে কাজ করে, 5 বছর 6 বছর কাজ করলে বাড়ি কিনতে পারে। কিন্তু আমাদের যারা মানে অগ্রজ ছিল, আমাদের পূর্ববর্তী, তারা কিন্তু দেখা যাচ্ছে 15-20 ইয়ার্স সেভিং করে তারপর বাড়ি কিনতো। বাড়ি কেনা কঠিন কিছু না, আপনি যদি আপনার ক্রেডিটটাকে ভালো রাখেন এবং হয়তো সেলফ এমপ্লয়েড হলে 1 বছরের ভালো ট্যাক্স ফাইল করেন, 1 বছরের ট্যাক্স ফাইল দিয়েও বাড়ি কেনা যাবে। আবার যাদের মনে করেন 2-3 জন কাজ করেন, তারা জয়েন্টলি কিনতে পারেন কোসাইন দিয়ে। হ্যাঁ, তো এজন্য ক্রেডিট ভালো রাখার নিয়ম এবং নিজেকে তৈরি করা, একটা প্ল্যানিং ইম্পর্টেন্ট, যে আমি বাড়ি কিনবো, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি প্ল্যান করেন বাড়ি কিনবো আমি নেক্সট ইয়ারে না হলে পরের বছর কিনতে পারবেন। আর প্ল্যানিং যদি না থাকে, তাহলে আপনার সেভিংসও হবে না, বাড়ি কেনার জন্য টাকাও জমা হবে না, কোনো কিছু হবে না। প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমরা মুসলিমরা কি করি, একটা নিয়াত করি সবকিছুর, যে মানে একটা নিয়ত করাটা ইম্পর্টেন্ট, যে আমি এই বাড়িটা কিনবো ইনশাআল্লাহ, তখন ব্যবস্থা হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সাথে যোগাযোগ করার জন্য আমাদের দর্শক যারা আছে বা যারা কিনতে চায় তাদের জন্য কিছু যোগাযোগের বিষয়টা বলবেন কিনা? যোগাযোগ আমার সেলফোন নাম্বার বলতে পারি 347-465-3220, 347-465-3220, এবং কামরুজ বাক্কু, KAMRUG like zebra and BACCU Charlie at kamruzbakku1@gmail.com। আর আমার কোম্পানির নাম সেঞ্চুরি 20 and আমেরিকান হোমস। আমরা নিউ ইয়র্ক স্টেটের মধ্যে নাম্বার 1 রিয়েল এস্টেট কোম্পানি, এবং আমরা ইউএস মিলিটারির জন্য প্রিমিয়ার এজেন্ট নিউ ইয়র্ক। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ সেলিম ভাই। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকবেন।